আমন্ত্রণ বাণিজ্য সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। আজ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেলা 11:30টার দিকে শাহবাগে যান তিনি। এরপর ভোটার হওয়ার জন্য নির্বাচন কমিশনে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নির্বাচন কমিশনে আছেন আমাদের সহকর্মী স্বস্তিকা সিংহ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। স্বস্তিকা, কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান ইসিতে পৌঁছাবেন, সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? নির্বাচন কমিশনের যে আঞ্চলিক কর্মকর্তাদের যে ভবনটি রয়েছে, যে ভবনটি প্রশিক্ষণ ভবন নামে পরিচিত, সেই ভবনটিতেই কিন্তু তার গাড়ি বহর প্রবেশ করেছে এবং সেই ভবনটিতেই কিন্তু ওনার যে গাড়ি বহর, সেই গাড়ি বহরের একই নিরাপত্তা, সেই একই নিরাপত্তা বলয়ের ধরেই কিন্তু তার গাড়ি বহর এবং ওনার গাড়ি যখন সড়কের সামনে দিয়ে গিয়েছে তখন কিন্তু আমরা দেখেছি যে উনি গণমাধ্যম এবং পাশের সড়ক নেতাকর্মীরা তাকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছিলেন। তাদের সবাইকেই কিন্তু কর্মী এবং ঠিক পাশের সড়কে যেসব নেতাকর্মীরা তাকে স্বাগত জানানোর জন্য অপেক্ষা করছিলেন তাদের সবাইকেই কিন্তু তিনি হাত নাড়িয়ে তার যে শুভেচ্ছা জ্ঞাপন, পাশাপাশি কিন্তু তিনি সেটিও করেছেন এবং নির্বাচন কমিশন ভেতরে প্রবেশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উনি কিন্তু নির্বাচন কমিশনে ঠিক এই প্রবেশ করার জন্য কিন্তু যে প্রক্রিয়াগুলো রয়েছে সেই প্রক্রিয়াগুলো কিন্তু সম্পন্ন করবেন এবং ঠিক এর তারেক রহমান নির্বাচন কমিশনে আসার আগে কিন্তু নির্বাচন কর্মকর্তাদের একজন জানিয়েছিলেন যে এখন আর আইনি বাধা নেই, আইনি বাধা বা আইনি জটিলতা যেগুলো ছিল সেগুলো শেষ হয়েছে এবং সবকিছু যদি ঠিক থাকে তাহলে বাংলাদেশ সম্পন্ন করার 14 ঘন্টা পর কিন্তু তিনি আসলে দীর্ঘ সময় ভবনে তার আসা এবং নির্বাচন ভবনে প্রবেশ করা এবং এই জায়গায় কিন্তু তার প্রথম কাজ রয়েছে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন করতে যে ফিঙ্গার প্রিন্টটি ব্যবহার করা হয়, যে ফিঙ্গার প্রিন্টটি আসলে নেওয়া হয়, সেই ফিঙ্গার প্রিন্টের যে প্রক্রিয়াটি রয়েছে সেই প্রক্রিয়াটি কিন্তু তারেক রহমান সম্পন্ন করবেন। তারপর আইরিশ ও বায়োমেট্রিক সংগ্রহ করার যে প্রক্রিয়াটি রয়েছে সেই বায়োমেট্রিক সংগ্রহ করার প্রক্রিয়াটিও কিন্তু তিনি সম্পন্ন করবেন এবং এই সকল প্রক্রিয়াগুলো সম্পন্ন করার আগে কিন্তু তারেক রহমান এবং তার কন্যা জাইমা রহমান কিন্তু অনলাইনে ভোটার হওয়ার যে আবেদন আগে কিন্তু তারেক রহমান এবং তার কন্যা জাইমা রহমান কিন্তু অনলাইনে যে আবেদন ফর্ম রয়েছে সেই ফর্ম কিন্তু তারা পূরণ করেছেন এবং সেই অনলাইনের ফর্ম পূরণ করা এবং এই এখন নির্বাচন কমিশনে তার জাতীয় পরিচয়পত্রের যে প্রক্রিয়াগুলো রয়েছে, আইরিশ, বায়োমেট্রিক সংগ্রহ এবং ফিঙ্গারপ্রিন্টের যে কাজটি রয়েছে, এই কাজটি যদি এই সমগ্র প্রক্রিয়া কিন্তু নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে যে নির্বাচন কমিশন থেকে আশা করছে যে সকল জটিলতা বাদ দিয়েই কিন্তু ঠিক 7 থেকে 24 ঘন্টার মধ্যে কিন্তু তার এই প্রক্রিয়াটি সম্পন্ন হওয়ার পরই একজন ভোটার হবেন এবং বাংলাদেশের একজন ভোটার হওয়ার পাশাপাশি কিন্তু ভোটার হওয়ার কিন্তু তিনি ঢাকা 17 আসনের একজন ভোটার হবেন জাইমা রহমান এবং তার যে জাইমা রহমানও কিন্তু ঢাকা 17 আসনের ভোটার হবেন এবং তারেক রহমানও ঢাকা 17 আসনের ভোট দিবেন বলে আমরা আসলে সেই সূত্র ধরেই কিন্তু উনি আসলে গুলশানে যেহেতু ওনার বাসভবন, সেই বাসভবনের যে এরিয়া, যে জায়গা রয়েছে, এলাকা রয়েছে, সেই এলাকাতেই কিন্তু তিনি আসলে হবেন। পাশাপাশি কিন্তু আজকের পর যে 7 থেকে 24 ঘন্টা পার হওয়ার পরই কিন্তু তিনি বগুড়ার একজন ভোটার, পাশাপাশি একজন প্রার্থী রয়েছে জাতীয় এই যে সামনে যে নির্বাচন রয়েছে, সংসদ নির্বাচন, সেই
জানি যে তিনি বগুড়ার একজন প্রার্থী হিসাবে উপহার পৌঁছে দেওয়া, এই যে কাজগুলো, এই প্রক্রিয়াগুলো কিন্তু উনি আজকে এই ভোটার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরে কিন্তু উনি আসলে করতে পারবেন। এবং নির্বাচন কমিশন থেকে কিন্তু গণমাধ্যমকে আশ্বস্ত করা হয়েছে, একজন কমিশনার কিন্তু জানিয়েছে যে এখন কোনো আইনি জটিলতা নেই, সার্বিক যে প্রক্রিয়াগুলো রয়েছে সেই প্রক্রিয়াগুলো কিন্তু খুব সুস্থভাবে সুন্দরভাবে সম্পন্ন হবে। শুধুমাত্র তাদের যেহেতু এই বায়োমেট্রিক যে ভোটার আইডি কার্ড রয়েছে, বায়োমেট্রিক ভোটার আইডি কার্ড তৈরি করার জন্য আসলে কিছুটা সময় সাধারণত লাগে, সেটি কিন্তু জানিয়েছেন। এবং তার ফিঙ্গারপ্রিন্ট এবং আইরিস এই সবকিছু সংগ্রহ সবকিছু শেষ হয়ে গেলে এই 24 ঘন্টার মধ্যে কিন্তু তার এই যে ভোটার হওয়ার যে প্রক্রিয়া সেটি কিন্তু সম্পন্ন হবে। এবং পর বাংলাদেশে তার আসা এবং বাংলাদেশে আসার যে প্রধান দুইটি কারণ, একটি তার অসুস্থ মা রয়েছেন এবার কেয়ার হাসপাতালে ভর্তি, তিনি এনপির একজন চেয়ারম্যান হিসাবে তিনি এখনো কিন্তু দায়িত্ব রয়েছেন খালেদা জিয়া। তিনি অসুস্থ, তার যে জায়গাটি রয়েছেন আমরা কিন্তু বিএনপি সূত্র থেকে জানতে পেরেছি যে ঠিক এই নির্বাচন কমিশনের যে ভোটার হওয়ার যে প্রক্রিয়াগুলো রয়েছে এই প্রক্রিয়াগুলো সম্পন্ন করার পর কিন্তু সর্বপ্রথম উনি যাবেন আর তার যে সহধর্মিনী রয়েছে সেই সহধর্মিনীর যে বাসভবন রয়েছে সেই বাসভবন ধানমন্ডির, সেই ধানমন্ডির বাসাতে যাবেন তারেক রহমান। এবং তারপর ধানমন্ডির বাসা থেকে বের হয়ে তিনি যাবেন এভার কেয়ার হাসপাতালে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার যে হাসপাতালে ভর্তি রয়েছে সেখানে যাবেন এবং সেখানে বেশি বিদেশি ডাক্তারদের সাথে তিনি বৈঠক করবেন। এবং বৈঠকের মধ্য দিয়ে আসলে খালেদা জিয়ার যে বর্তমান যে শারীরিক অবস্থা সেটি বৈঠক করবেন এবং বৈঠকের এর মধ্য দিয়ে আসলে খালেদা জিয়ার যে বর্তমান যে শারীরিক অবস্থা সেটির খোঁজখবর নেবেন। এটি কিন্তু বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে জানানো হয়েছে। কারণ তার যে প্রক্রিয়াটি ছিল সেই প্রক্রিয়াটি আসলে কিছুটা দেরি না হওয়ার কথাটি খুব অল্প সময়ের মধ্যেই বাংলাদেশের একজন নাগরিক এবং ভোটার হওয়ার জন্য এবং জাতীয় নির্বাচনে অংশগ্রহণের মধ্যেই বাংলাদেশের এবং ভোটার হওয়ার জন্য জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য যে সার্বিক প্রস্তুতি সেই সময়ের মধ্যেই উনি সম্পন্ন করবেন। সুমনা, এই ছিল আসলে আগারগাঁও নির্বাচন কমিশন থেকে আমার কাছে সর্বশেষ। নির্বাচন কমিশনের সামনে থেকে যুক্ত ছিলেন সহকর্মী স্বস্তিকা সিংহ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সুবিধার্থে আজ সারা দেশের সব তফসিলি ব্যাংক খোলা আছে। নির্বাচন কমিশনের অনুরোধে বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে। বুধবার সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংক এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। ইসির চিঠিতে উল্লেখ করা হয় 29শে ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এর আগে টানা 3 দিনের ছুটি থাকায় ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকলে প্রার্থীদের পক্ষে প্রয়োজনীয় অর্থ জমা দেয়া কঠিন হয়ে পড়বে। নির্বাচন বিধি অনুযায়ী মনোনয়নপত্রের সঙ্গে জামানত ও ভোটার তালিকার সিডি ক্রয়ের অর্থ ব্যাংক ড্রাফট, পে অর্ডার বা ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হয়। এই সংকট নিরসনে শনিবার ব্যাংক খোলা রাখার অনুরোধ জানায় নির্বাচন কমিশন। কক্সবাজার শহরের বাঁকখালী নদীতে সেন্ট মার্টিনগামী পর্যটকবাহী জাহাজ আটলান্টিক ক্রুজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অন্তত 2 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসলেও ঝুঁকি এড়াতে এখনও কাজ করছে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। সকাল 6টায় বাঁকখালী নদীর নুনিয়াছড়ায় এই দুর্ঘটনা ঘটে। জাহাজটির দায়িত্বে থাকা কর্মী মোহাম্মদ ইমরান জানান, সকাল 6টায় বিডব্লিউটি এজিএটি ঘাট এলাকায় আটলান্টিক ক্রুজ জাহাজটি নোঙর করা ছিল। সকাল 6:30টায় 194 জন যাত্রী নিয়ে সেন্ট মার্টিন রওনা দেওয়ার কথা ছিল, কিন্তু তার আগেই জাহাজটিতে আকস্মিক আগুন লেগে যায়। এতে জাহাজে থাকা 17 জন কর্মী স্থানীয়দের সহায়তার জন্য অন্য ট্রলারে করে নিরাপদে সরে আসেন। আগুনে জাহাজের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের 3টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় 2 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। জেলা প্রশাসক আব্দুল মান্নান জানান, ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হবে।
জাহাজে আগুন লাগার বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, অগ্নিকাণ্ডের বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে? কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে কিছু জানতে পেরেছেন? সুমনা, আপনি জানেন যে কক্সবাজার BAWTA ঘাটে প্রতিদিন সেন্ট মার্টিন যাচ্ছে প্রায় 6টি মতো জাহাজ। সেখানকার আটলান্টিস ক্রুজ নামে একটি জাহাজ আজকে 194 জন যাত্রী নিয়ে সেন্ট মার্টিন যাওয়ার কথা ছিল। ঠিক তার আধ ঘন্টা আগে হঠাৎ করে জাহাজে আগুন লেগে যায়। আগুন লাগার ঘটনা এরপরে 6টার দিকে আগুন লাগলো, 6:35-এর দিকে ফায়ার সার্ভিসেস আগুন নিয়ন্ত্রণ আনে। প্রায় 2 ঘন্টা পর্যন্ত তারা কাজ করে। তারা 12:30টার দিকে তাদের কাজ শেষ সম্পন্ন করে। অবশ্য তারা একজন পরিচ্ছন্নতা কর্মী নূর কামাল নামে এক পরিচ্ছন্নতা কর্মীর লাশ উদ্ধার করা হয়েছে এবং পরে তারা ক্ষয়ক্ষতির পরিমাণটা তারা এখনো জানায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয়ে তারা কাজ করছে বলে জানিয়েছে এবং জেলা প্রশাসক এই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলা প্রশাসক আব্দুল মান্নান জানিয়েছেন, তিনি বলেছেন BAWTA কর্তৃপক্ষ এবং ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ যথাযথ যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে তাদের সবাইকে নিয়ে একটা কমিটি গঠন করা হবে। সেই কমিটির রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করার কথা তিনি জানিয়েছেন। এবং ফায়ার সার্ভিস তারা অভিযানে যেটা বলেছে ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোর্শেদ হোসেন যেটা জানিয়েছেন, তিনি বলেছেন তারা প্রায় 12:30 পর্যন্ত কাজ করেছেন, উদ্ধার অভিযানে নেমেছেন এবং জাহাজের বড় একটি অংশ আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং নূর কামাল নামে এক পরিচ্ছন্নতা কর্মী ছিল ওখানে, তার লাশ উদ্ধার করা হয়েছে। এর আগে যারা জাহাজের ক্রুরা ছিল, যারা জাহাজের কর্মী ছিল, তারা প্রায় 17 জন তারা একটা স্থানীয়দের সহযোগিতায় একটা বোটে করে তারা ওখানে নিরাপদ স্থানে সরে যায়। এইভাবে উদ্ধার অভিযানটা শেষ হয় এবং উদ্ধারে আর তাদের সমাপ্ত ঘোষণা করে ফায়ার সার্ভিস। এই অবস্থায় জেলা প্রশাসকের পক্ষ থেকে যে টিম গঠন তারা কাজ করছে ক্ষয়ক্ষতি নির্ণয়ে। এই সুমনা, এই ছিল আসলে কক্সবাজার আমার এই জাহাজের আগুন ধরা নিয়ে সর্বশেষ তথ্য। কক্সবাজার থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী হারুনুর রশিদ। দর্শক, নির্বাচন কমিশনের সামনে থেকে আমাদের সহকর্মী স্বস্তিকা সিংহ আবারও যুক্ত হচ্ছেন। স্বস্তিকা, আমাকে শুনতে পাচ্ছেন? স্বস্তিকা, তারেক রহমান কি নির্বাচন কমিশনে পৌঁছেছেন? সেখানকার বর্তমান কার্যক্রম সম্পর্কে আমাদের জানান। ভবনে প্রবেশ করে কিন্তু ঠিক বায়োমেট্রিক যে ভোটার আইডি কার্ড রয়েছে, সেই বায়োমেট্রিক ভোটার আইডি কার্ডের জন্য যে ছবি তোলার যে প্রক্রিয়াটি থাকে, সেই ছবি তোলার প্রক্রিয়াটি কিন্তু তিনি সম্পন্ন করছেন। আর কিন্তু মিডিয়া সেলের তথ্যসূত্র অনুযায়ী কিন্তু আমরা জানতে পেরেছি যে বায়োমেট্রিক ভোটার আইডি কার্ড সংগ্রহের জন্য যে ছবি তোলার একজন ভোটারকে যে ছবি যে প্রক্রিয়াটি সম্পন্ন করতে হয়, সেই প্রক্রিয়াটি কিন্তু উনি সম্পন্ন করেছেন। এরপর কিন্তু ফিঙ্গারপ্রিন্টের যে কাজটি রয়েছে, ফিঙ্গারপ্রিন্টের কাজটি তিনি শেষ করবেন এবং তারপর যে আইডি সেট যে বিষয়টি রয়েছে, সেই বিষয়টি কিন্তু তিনি সম্পন্ন করবেন। ঠিক সেই কাজগুলোই কিন্তু উনি সম্পন্ন করছেন এবং সেই সম্পন্ন করার জন্যই কিন্তু ঠিক এই পুরো নির্বাচন কমিশন পুরো এলাকা জুড়ে কিন্তু নিশ্চিত নিরাপত্তার বলয় আমরা সকাল থেকেই দেখেছি এবং সময়ের সাথে সাথে সেই নিশ্চিত নিরাপত্তার বলয় কিন্তু আরো বৃদ্ধি পেয়েছে এবং তারেক রহমানের নিরাপত্তাকে ঘিরে যে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে এই পুরো আগারগাঁও নির্বাচন কমিশন ভবন। কারণ আমরা দেখেছি যে অপ্রয়োজনীয় নির্বাচন ভবনে যারা প্রবেশ করছিলেন তাদেরকেও বের করে দেওয়া হয়েছে এবং পুরো এই সড়কটিতেই কিন্তু কোনো গণমাধ্যম কর্মীদেরও আসলে যেতে যাওয়ার কোনো সুযোগ নেই। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু বারবার করে বলছেন এবং এই সড়কের অপর পাশের যে সড়কটি রয়েছে, সেই সড়কটিতে কিন্তু নেতাকর্মীরা ভিড় করেছেন, নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন এবং তাদের স্লোগানের মধ্যে কিন্তু বারবার করে সবাই কিন্তু আসলে বলছেন যে আমরা একজন তারেক রহমান হব, আমরা তারেক রহমানের বাংলাদেশ গড়ে তুলব। ঠিক সেভাবেই কিন্তু কাজ করছেন এবং দুই একজন যখনই বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছেন তখনই কিন্তু বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার নিরাপত্তাকে কেন্দ্র করেই কিন্তু সেই নিরাপত্তার বলয়টি আবার বৃদ্ধি করা হচ্ছে এবং আমরা এখন যেটা আসলে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে তারেক রহমানের ভেতরে যে কাজগুলো ছিল নির্বাচন কমিশনের ভেতরে, তিনি যে কাজগুলো ওর জন্য এই আগারগাঁও নির্বাচন কমিশনের ভবনে এসেছেন
আর সেই কাজগুলো আসলে সম্পন্ন হয়েছে, ফিঙ্গারপ্রিন্টের কাজগুলো সম্পন্ন হয়েছে এবং উনি ধীরে ধীরে নামছেন এবং যার কারণে কিন্তু বাইরে যে নিরাপত্তার বেষ্টনী রয়েছে সেই নিরাপত্তার বেষ্টনী কিন্তু আবার বৃদ্ধি করা হচ্ছে। উনি যে সেই নিরাপত্তার বেষ্টনী কিন্তু আবার বৃদ্ধি করা হচ্ছে। ঠিক উনি যেহেতু নামবেন, কাজ সম্পন্ন করা শেষ হয়ে গেলে এবং এই সড়কটি থেকে উনি এই সড়ক দিয়েই উনি যাবেন, এই জন্যই কিন্তু আমরা দেখছি যে ঠিক এই সড়কের যে নিরাপত্তার যে জায়গাটি সেটি আরও বৃদ্ধি করা হচ্ছে এবং নির্বাচন কমিশনের এই বায়োমেট্রিক, ফিঙ্গারপ্রিন্ট এবং আইরিশের কাজ সম্পন্ন করার জন্য কিন্তু তারেক রহমানের সাথে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু তার সাথে রয়েছেন এবং তার যে নিরাপত্তা কর্মীরা রয়েছেন সেই নিরাপত্তা কর্মীরা রয়েছেন এবং দলের শীর্ষস্থানীয় নেতাকর্মীদের পক্ষ থেকে কিছু নেতাকর্মীরা রয়েছেন এবং সেই নেতাকর্মীরা আসলে আস্তে আস্তে বের হয়ে আসছেন। আমরা আসলে দেখানোর চেষ্টা করছি আমার যিনি সহকর্মী সাথে রয়েছেন, সহকর্মীকে বলবো যে ক্যামেরাটি একটু উঁচু করে দেখানোর জন্য, কারণ তারেক রহমানের যে গাড়িটি রয়েছে সেই গাড়িটি কিন্তু নির্বাচন কমিশন থেকে বের হওয়ার জন্য গাড়িটি ধীরে ধীরে এগিয়ে আসছে এবং তারেক রহমান কিন্তু গাড়িতে এই প্রবেশ করলেন এবং তার যে নিরাপত্তার যে নিশ্চিদ্র নিরাপত্তার যে বলয়, সেই বলয়টি কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি, যাতে নেতাকর্মীরা কেউ সামনে না আসতে পারেন সেই জায়গাটি আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা খুব ভালোভাবে আসলে দেখছেন এবং ঠিক ধীরে ধীরে তারেক রহমানের গাড়ি বহর কিন্তু বের হচ্ছেন এবং তার মধ্য দিয়েই কিন্তু উনি ওনার যে বাংলাদেশের একজন ভোটার হওয়ার কাজটি সম্পন্ন করেছেন এবং সেই কাজটি এবং উনি কিন্তু তার গাড়িতে যখন ধীরে ধীরে যাচ্ছেন উনি কিন্তু ঠিক সামনের সিটেই বসে রয়েছেন, সাদা জামা পরা, এবং সামনের সিটে বসে থেকেই কিন্তু তার নেতাকর্মীদের উদ্দেশ্যে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে সকলের উদ্দেশ্যেই কিন্তু তিনি হাত নেড়ে তার শুভেচ্ছা জ্ঞাপন করছেন, তার যে কৃতজ্ঞতা সেই কৃতজ্ঞতাটি প্রকাশ করছেন কিন্তু। এবং এই যে নিশ্চিদ্র নিরাপত্তার বলয়, এই নিশ্চিদ্র নিরাপত্তা বলয়ের মধ্য দিয়েই কিন্তু তারেক রহমানের গাড়ি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এবং তার এই গাড়িটি কিন্তু আমরা বিএনপির মিডিয়া সেলের তথ্য সূত্রে জানতে পেরেছি তারেক রহমান কিন্তু এখন তার যে সহধর্মিনী জুবাইদা রহমান রয়েছেন সেই জুবাইদা রহমানের বাসভবনে যাবেন এবং সেখান থেকে কিন্তু তিনি যাবেন রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তার মায়ের অসুস্থতার বর্তমান শারীরিক অবস্থার খোঁজ নিতে এবং সেখানে ডাক্তারদের সাথে তার বৈঠক রয়েছে, সেই বৈঠকটি তিনি সম্পন্ন করবেন। এবং ঠিক আপনারা আসলে সুমনা দেখতে পাচ্ছেন যে তারেক রহমানের গাড়ি বহর বের হয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু যে নিশ্চিদ্র নিরাপত্তার বলয় ছিল সেই নিশ্চিদ্র নিরাপত্তার বলয়টি কিন্তু ভেঙে যেসব নেতাকর্মীরা রয়েছেন, বিএনপির যেসব নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু সামনে চলে এসেছেন ঠিক এই নিরাপত্তার বলয়ের ঠিক এই নিরাপত্তাটা ধরে রাখার জন্যই কিন্তু আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে নিরাপত্তা সেই নিরাপত্তাটি আসলে রাখা হয়েছে, কারণ এখানে আসলে হাজার হাজার নেতাকর্মীরা রয়েছেন, সেই যে নেতাকর্মীরা আসলে আমরা দেখেছি সকাল থেকেই এই নিরাপত্তা থাকার পরেও শীত উপেক্ষা করেও কিন্তু তারা এই নির্বাচন কমিশনের ভবনের সামনের যে সড়কটি সেই সড়কটিতে কিন্তু এসেছেন এবং সেই সড়কটিতে এসে তারা জড়ো হয়েছেন এবং সেভাবেই তারা কাজ করেছেন। সুমনা, এই ছিল নির্বাচন কমিশন থেকে আমার কাছে সর্বশেষ। স্বস্তিকা, আপনি থাকুন সেখানে, নিশ্চয়ই পরবর্তী সংবাদে আমরা আরও তথ্য নিব আপনার কাছ থেকে। দর্শক, এই ছিল এখনকার দীপ্ত বাণিজ্য সংবাদে। এরপর দীপ্ত আন্তর্জাতিক সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।